পরন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বর জল ভলভলিয়ে ফুলে ফেঁপে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীল রঙা স্বচ্ছ পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করে এক নজর দেখলে মনে হবে নীল রঙা অমৃতের মাঝে কেউ চকচকে হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সূক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতীব মূল্যবান হিরে জহরতি কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে ওরও। শিপ থেকে নামার পরেই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে। ঝিনুক করাতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে ওরও। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গাউনে পরিণত হয়েছে। এক হাতে মুক্তার ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাঙ্গলস। হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে এই জনমানবহীন ছেঁড়া দ্বীপের আধিপত্য শুধুই ওর। ওই যুগ যুগ ধরে সমুদ্রে বসবাসরত রূপকথার সেই সাগর কন্যা, যে কিনা এখন ঝিনুক করাতে গভীর মনোযোগী। অরু পিছিয়ে পড়েছে দেখে এলিসা পেছনে ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল ওকে। অরু, তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? এলিসার কথার মাথায় কৃতিকও এবার সামনে থেকে পেছনে এক ঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা, লম্বা স্টাইলিশ চুলগুলো সাগরের তীরের ঝোড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উড়েছে। বারবার ব্যাক ব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনে সাদা টি শার্টের ওপর কেলভিন ক্লাইন খচিত ডেনিম ট্র্যাকস্যুট, গ্লোবাল সুপারস্টারদের মতোই সুপুরুষ লাগছে তাকে। এলিসার ডাকে অরু ঝিনুক কোরানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছনে পেছনে হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসা সবাইকে। এলিসা আলট্রা মডার্ন ধাঁচের মেয়ে। এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্র বিলাস করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি একটু। স্কিনি লেদার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাঙ্ক টপ, তার উপর লাল রঙা লম্বা কোটি। এলিসার সাথে রং মিলিয়ে অর্ণব লাল রঙের শার্ট পরেছে, জানিয়ে সে কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি ওড়াচ্ছে। ওদের থেকে চোখ সরিয়ে অরুর চোখ গেল কৃতিকের দিকে, যে সমুদ্র বিলাসে এসেও এক মনে ফোন ঘাটছে। তবে মজার বিষয় হলো, সাদা কালো ছাড়া অন্য কোনো রঙে কৃতিককেই প্রথম দেখলো অরু। এমন ব্যতিক্রম স্টাইলে মানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অরুর মনের মতো। সায়রের মাথা স্ক্রুও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াও বেশ ভালো। 3/4-এর সাথে ফ্লোরাল প্রিন্টেড শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলে অরুর চোখ গেল বিস্তার বেলাভূমি ছাপিয়ে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সারি সারি নারিকেল গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েক ক্রোশ সমুদ্রপথ পাড়ি দিয়ে তবেই হদিশ মেলে অপার সৌন্দর্য বেষ্টিত এই ছেঁড়া দ্বীপে। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল জমজট লক্ষণীয়, যে যার মতন করে নিংড়ে নিচ্ছে সমুদ্র তীরের ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্র স্নানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুরসত পেয়ে চারিদিকের সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে এতক্ষণ যাবৎ এক নাগারে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই এখন আপাতত দেখার পালা। আমাদের হাতে সর্বোচ্চ 10 মিনিট থাকবে। এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিসিটি, ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইটগুলো সব একসাথে হ্যাক করব আমি। জেকে বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে। আর শায়র, তুই হবি এলিসার অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে, তখন ওরাই নিজেদের মধ্যে গন্ডগোল লাগাবে। সেই ফাঁকে তুই এলিসা আর ওর বাবাকে নিয়ে শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে আসবি। এটাই হলো শর্টকাট রাস্তা। জেকে ঠিক এই পজিশনে ওয়েট করবে। কথাটুকু শেষ করে সায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিল অর্ণব। সায়র ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন এলিসার অ্যাসিস্ট্যান্ট হতে যাব? তুই হ, আফটার অল তোর পেয়ারে লাল হলো এলিসা।
এলিসাও তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখায় ব্যস্ত। সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে অর্ণব বলল, তাহলে হ্যাকিংয়ের কাজটা বরং তুই কর, দেখি কোন ঘোড়ার ডিম পারিস। কৃতিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতে বলল, বাচ্চাদের মতো সিলি ঝগড়াঝাড়ি বন্ধ করে আমার জন্য KTM 390 রেন্ট করার ব্যবস্থা কর। যেন তেন বাইক রাইড করে মজা পাই না আমি। অর্ণবের বিরক্তি মাখা চোখ দুটো এবার সায়রের দিক থেকে ঘুরে কৃতিকের দিকে গেল। হেলদোলবিহীন কৃতিককে উদ্দেশ্য করে অর্ণব তেতে বলে উঠল, তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিস নিজেকে যে তোকে পছন্দের বাইকটাই রাইড করতে হবে? কৃতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলেশীন মুখে বলল, দুটো জিনিসে আমি কম্প্রোমাইজ করি না অর্ণব, আর কোনোদিন করবো না। তার মধ্যে একটা হলো বাইক। সায়র রাগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আরেকটা? কৃতিক এবার নিঃশব্দে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে খুবই মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে ক্যাস্টেল বানাতে ব্যস্ত। অরুকে বালি দিয়ে ক্যাস্টেল বানাতে দেখে সায়রও এগিয়ে গেল সেদিকে। অরুর পাশে গিয়ে বসে আগ্রহী স্বরে বলল, আমি হেল্প করব। অরু উল্টো প্রশ্ন করে শুধালো, সত্যি করবেন? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত লাগায়। অরুকে সাহায্য করতে করতে সায়র খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, সেই সাথে অরুকেও। বালুর ক্যাস্টেলটা তখন প্রায় তৈরি হয়ে গিয়েছে। দুজনে মিলে মিশে করায় বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে ডিজাইনটা। এবার ফিনিশিংয়ের পালা। বালুর আস্তরে আলতো করে হাত বোলাতে গিয়ে অরুর হাতে একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি, তৎক্ষণাৎ কয়েক মিটার দূর থেকে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কৃতিক। সায়রের বাচ্চা! আচমকা চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইল সায়র। কয়েক মিটার দূরত্বে হাত মুঠি করে দাঁড়িয়ে থাকা কৃতিকের মুখভঙ্গিমা দেখেই ওর গলা শুকিয়ে গিয়েছে। কৃতিকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালেই বোঝা যায় ও গত আধ ঘন্টা যাবৎ সূক্ষ্ম নজরে এদিকেই তাকিয়েছিল। আর এই মুহূর্তে সায়রের খবর আছে। নিজেকে বিপদমুক্ত করতে সায়র তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু করে সযত্নে তৈরি করা ক্যাস্টেলটা ঠাস করে ভেঙে ফেলল। এবার শুধু কৃতিকের নয়, অরুর মেজাজও সপ্তম আসমানে চড়ে গেল। এক ঘুষিতে সায়রের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে হলো, শালা ভিতুর ডিম একটা। সায়র ভয়ার্ত চাহনি নিয়ে একবার কৃতিকের দিকে তাকালো, তো আরেকবার চোখ ঘুরিয়ে অরুর দিকে। সঙ্গে সঙ্গে কৃতিকের আওয়াজ ভেসে এলো, আবার ওইদিকে চোখ দিয়েছিস? এদের কাহিনী দেখে আরও বিরক্ত হয়ে ধাপ ধাপ পা ফেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সবাই সব সময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তীর্যক আলো মিয়ে গিয়ে গোধূলি নেমেছে। সোনালি আলোর ছটায় ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে। সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে অরু। তবু হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর। সবাইকে কেমন পরপর লাগছে। ছোট্ট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাব বলে বায়না ধরে, অরুরও তেমন বলতে ইচ্ছে করছে আপার কাছে যাব। কিন্তু ও তো এখন আর ছোট্ট নয়, তাই সেসব বলে নিজের আত্মসম্মানের 12টা বাজানোর কোনো ফুরসত নেই। ওদিকে সায়রকে ইচ্ছা মতো কতগুলো ঝাড়ি দিয়ে অনেকটা দূরত্ব রেখে অরুর পিছু নিয়েছে কৃতিক। মনে মনে বলছে, দেখি কতদূর যেতে পারিস, আমি আটকাবো না। আটকাতে গেলে তোর খবর আছে আজ। এর মাঝে কৃতিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই ও এবার দ্রুত পা চালাতে লাগলো অরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কৃতিক। দেখলো অরু একটা অচেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। অরুর পাশেই দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুঁজো বৃদ্ধা মহিলা, যার বিনুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত। কৃতিক খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। তারপর এগিয়ে গিয়ে ফট করে অরুর হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকটার দিকে এগিয়ে দিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি, ইউ ক্যান গো নাও। লোকটা কৃতিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই কৃতিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকালো। ওর বাজ পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তেই শুষ্ক ঢোক গেলে উল্টো পথে হাঁটা দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় তেতে উঠল অরু।
কণ্ঠে একরাশ বিরক্তি আর ঝাঁজ নিয়ে বলল, আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজ্যাকারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো? মায়ের শাসন বারণ ছাড়া উশৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কী থেকে কী বলে ফেলেছে অরু তা নিজেও জানে না। তবে কথার মাঝপথে কৃতিকের শক্ত হাতের চপেটাঘাত এসে আছড়ে পড়ল ওর নরম তুলতুলে গালে। চরের আঘাতটা এতই জোরে ছিল যে অরুর মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গালটা। আগে মানুষ চিনতে শেখ, পরে জাজ করতে আসিস ইডিয়েট। নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে কৃতিকের অগ্নিমূর্তির দিকে তাকালো অরু। অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রঙা আলোয় ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় গৌর মুখটা মুহূর্তেই কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তিত্তির করে কাঁপছে। অরু মুখ উঁচিয়ে ওর কথার পাছে কিছু বলতে যাবে, তার আগে কৃতিক দাঁতে দাঁত পিষে বলল, আমার চোখের সামনে থেকে যা উড়ু, নয়তো আরো মার খাবি। এই মুহূর্তে তোর মুখটাও আমি দেখতে চাই না। কৃতিকের কথায় পারদের মতো তেজ ছড়িয়ে পড়ল ওর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতোই রাগ উগড়ে উঠছে ভলভল করে। রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হন হন করে উল্টো পথে হাঁটা দিল অরু। কৃতিকেরও মাথায় আকাশ সম জেদ চড়ে আছে, তাই ও নিজের অরুর কথা চিন্তা না করেই হাঁটা দিল অরুর বিপরীত দিকে। পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিনের ছোটাছুটি শেষে সন্ধ্যা হতেই ঝড়ঝরিয়ে ক্লান্তি নেমেছে রক্ত মাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু। গন্তব্য কৃতিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমালে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা। বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা একরাশ অভিমান, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারের মতো হসপিটালে টু বাড়ি, আবার কিছু ছাপিয়েও ওর মনে ভেসে বেড়াচ্ছে খুশির লাবুডুডু। আর তো মাত্র কিছুদিন, তারপর মা ঠিক আগের মতো হাঁটবে, চলবে, কথা বলবে, ওদের দু বোনকে শাসন করবে, আদর করবে। ও আর অরু আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদরে বাচ্চা হয়ে যাবে। এর চেয়ে খুশির আর কী বা হতে পারে? এত সব ভাবনার মাঝেও অনুর অযাচিত মনে এক সূক্ষ্ম কৌতূহল হানা দেয়। মনে মনে ভাবে, আচ্ছা, মায়ের সুস্থতার পর সব কিছু একই রকম থাকবে তো? অনু যখন সোডিয়ামের আলো ছায়াকে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন আবারও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত মুখ দুটো সামনে চলে আসে ওর। রাস্তার পাশেই গাড়ির ডিক্কিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয়। তার মুখোমুখি সেদিনের সেই সুন্দরী মেয়েটা। বেশভূষা তার অত্যাধুনিক, কার্ল করা ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়া নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো। প্রত্যয়ের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে, বাংলাদেশিও হতে পারে। অনু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরখ করলো, তারপর এমনভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন প্রত্যয়কে ও চেনেই না। কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে। প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠল না অনুর ক্লান্ত শরীরটা। এক পর্যায়ে পেছন থেকে ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল প্রত্যয়। অনু ঝাড়ি মেরে নিজের হাতটা ছাড়িয়ে বলল, কি সমস্যা? আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন? পাল্টা প্রশ্ন ছড়ে প্রত্যয়। অনু একটু তাচ্ছিল্য হেসে নিজের ভেতরের অজ্ঞাত বেড়ে ওঠা রাগটাকে কৌশলে আড়াল করে বলল, আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করছি? আপনাকে ইগনোর করার কি যোগ্যতা আছে আমার? কথা এড়াচ্ছেন? মোটেই না। অনন্যা শেখ এতটাও ভীতু নয়। প্রত্যয় তির্যক হেসে বলল। আই লাইক ইট। অনু আবারও সামনের দিকে হাঁটা ধরল। প্রত্যয় আর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধালো, ফোন না ধরার কারণটা জানতে পারি? ইচ্ছে করে করিনি, তাই ধরিনি। আপনার ইচ্ছেরা তো খুব বাজে। এই বলে অনুর 5 আঙুলের ভাঁজ নিজের আঙুলে ঢুকিয়ে শক্ত করে চেপে ধরল প্রত্যয়। অনু হাঁটা থামিয়ে আবারও বিরক্তি নিয়ে বলল, আবারও হাত ধরছেন কেন? প্রত্যয়ের নির্লিপ্ত জবাব, ইচ্ছে হয়েছে তাই ধরেছি। আমার ইচ্ছেরাও খুব একটা সুবিধার না, বুঝলেন? প্রত্যয়ের
কথার পিঠে অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে শুধালো। প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় হেসে জবাব দেয়। 100%। অনুর ফ্যাকাশে ক্লান্ত মুখটায় এতক্ষণে হাসির ঝলক দেখা দিল। নিজ হাতটা প্রত্যয়ের আঙুলের ভাঁজ থেকে বের করে দু হাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এগিয়ে দিল প্রত্যয়ের কাঁধের ওপর। প্রত্যয় তার গমগমে পুরুষালী হাসকি স্বরটা কিছুটা নামিয়ে জিজ্ঞেস করলো, টায়ার্ড লাগছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে ওকে দুহাত উঁচিয়ে কোলে তুলে নিল প্রত্যয়। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল অনু। দোপাট্টা দিয়ে টেনে রাখা মাথার আধখানা ঘোমটাটা সঙ্গে সঙ্গে খুলে গেল ওর। মাঝ রাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকাণ্ডে বিস্ময়ে হতবাক হয়ে অনু লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বাড়ির কাছে চলে এসেছি তো, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে। প্রত্যয় বাঁকা হেসে জবাব দেয়। বাড়িতে কেউ নেই ডিয়ার। সেই হাসিতে চিকন ফ্রেমে চশমা পরিহিত প্রত্যয়কে আবারও এক দফা নতুন রূপে আবিষ্কার করল অনু। রাত 9:35। রাতের খাওয়ার সময় হয়েছে। এরপর আবারও ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতে হবে। অথচ অরু এখনও খেতেই আসেনি। অরু যে রুমটায় থাকে তার পাশের রুমটাই কৃতিকে। এলিজা, অর্ণব আর সায়র অন্য ভিলাতে থাকে। তবে খাবার সিস্টেম বুফে বলে খাবারের সময় হলে সবাই একই ডাইনিংয়ে জমায়েত হয় ওরা। এখন ডিনারের টাইম, ডাইনিংয়ে সবাই উপস্থিত অথচ অরু নেই। চারিদিকে চোখ বুলিয়ে অরুকে না দেখে এলিসা বলল, ওরও কোথায়? এখনো খেতে আসেনি? এলিসার কথায় কৃতিকও চারিদিকে চোখ বুলিয়ে বলল। তোরা শুরু কর, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মনে মনে ভাবল, আমি ধমক দিয়ে না ডাকলে জীবনেও আসবে না এই ঘাড় তেরামি। অরুকে ডাকতে গিয়ে কৃতিক ভিলায় প্রবেশ করতে ওর ভ্রু জোড়া কুঁচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে ফিরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি কৃতিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়েতে রাইড করে বেরিয়েছে ঘন্টার পর ঘন্টা। অথচ এত রাত হয়ে গেল এখনও লাইট জ্বালায়নি অরু। আশ্চর্য! কৃতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট জ্বালালো। অতঃপর অরু রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করলো। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে কৃতিক বিস্মিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, কালকের মতো কিছু হয়নি তো আবার? কালকের কথা মনে পড়তেই পাসওয়ার্ডে টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো কৃতিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ও শীত দ্বারা পেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। মনে হলো কলিজাটা কেউ খামচে ধরেছে। পুরো রুম ফাঁকা। তাহলে অরু কোথায়? এলিসা, অর্ণব, সায়র কালকের ব্যাপারটা নিয়েই আলোচনা করছে আর খাবার খাচ্ছে। এলিসা ভুক্তভোগী অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের। সেই নিয়ে কখন থেকে হাসছে সায়র। সায়র যখন অর্ণবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবে খাবে ভাব, সেই মুহূর্তেই ছো মেরে ওর কলার চেপে ধরে কৃতিক হুঙ্কার দিয়ে শুধালো। অরু কোথায়? সায়র অসহায়ের মতো বলল, ওরও কথাই মানে, সেই যে বিকেলে উত্তম মাধ্যম দিলি, তারপর আর আমি ওরুর ধারের কাছেও যাইনি। বিলিভ মি, গড প্রমিস। নিজের কণ্ঠনালীতে হাত ছড়িয়ে কথাটা বলল সায়র। কৃতিক আস্তে করে সায়রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালের সবগুলো রগ ফুলে আছে ওর। চোয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। সেইভাবে থেকে কৃতিক সবার উদ্দেশ্যে বলল, অরুকে তোরা নিয়ে আসিসনি? এলিসা আর অর্ণব চোখাচোখি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগেই চলে এসেছিস। আমরা আরও ভাবলাম ওরুকে সাথে করে নিয়ে এসেছিস। ড্যাম ইট! সশব্দে শক্ত কাঠের ডাইনিংয়ে পাঞ্চ বসিয়ে দিল কৃতিক। অতঃপর চেয়ারে ঝোলানো নিজের হুডিটা গায়ে চড়িয়ে সায়রের উদ্দেশ্যে বলল, সায়র কয়টা বাজে চেক করতো, আমি দ্বীপে যাব। সায়র দ্রুত ঘড়ি দেখে বলল, প্রায় 10টার কাছাকাছি। এ সময় অত দূরের দ্বীপে কোনো শিপই যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধ্যা 7টায়। তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। সায়র একটু আমতা আমতা করে বলল, মানে এত রাতে হেলিকপ্টার বুক করার কিছুটা কস্টলি হয়ে যাবে। কৃতিক তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট, টাকা কি তুই দিবি? তিমিরে ঢাকা গভীর অরণ্যে পথ হারিয়ে পায়ে কাটা ফুটিয়ে জটলা পাকানো দানবাকৃতির বট গাছের নিচে বসে ফুপিয়ে কাঁদছে আরও। তখন রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর। যখন মস্তিষ্কে নাড়া দিল যে ও গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে, তখন
ঘোর আঁধারে ছেয়ে গিয়েছে ধরণী। অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার জো নেই। অরু যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতিভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যেই দিক বিদিক ছুটছেও, যার ফলে বন বিচুটিতে বেঁধে জুতো সহ পায়ের বিভিন্ন অংশ ছেড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে পা দুটো। হাঁটতে না পেরে অন্ধকারের মাঝে অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে, অথচ নীরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি। বরং ওর ডাকের বিপরীতে ভেসে এসেছে রাত জাগা বন্য প্রাণী আর হুতুম প্যাঁচার গা গোলানো ভয়ানক আওয়াজ। এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভেঙে গিয়েছে ওর। শেষমেশ হাল ছেড়ে দিয়ে শরীর আর মনের জমাট বাঁধা ব্যথা নিয়ে গাছের নিচে বসে পড়েছে অরু। ফুপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরণ্য। কান্নার তালে তালে কেঁপে উঠছে ওর ছোট্ট শরীরটা। এভাবেই কিছু সময় অতিবাহিত হয়। অরু এখনও হাঁটুতে মুখ গুজে কাঁদছে। চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর। সে সময় হঠাৎ শুকনো পাতার মরমর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইল অরু। চারিদিকে অন্ধকার, সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু কি? ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ের ছেঁড়া জুতোটা দূরে ছুঁড়ে মারল অরু। সঙ্গে সঙ্গে ফনা তুলে হিসিয়ে উঠল জঙ্গলি এক সরীসৃপ। হঠাৎ করে নিজের এত কাছে সাপের উপস্থিতি টের পেয়ে কন্দনরত মুখটাকে দু হাতে চেপে চোখ মুখ খিচে দৌড় লাগালো অরু। অন্ধকারে দৌড়াতে গিয়ে বন বিছুটিতে বেঁধে বারবার হুমড়ি খেয়ে পড়ছে, তবুও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় দৌড়াতে লাগলো অরু। এক পর্যায়ে চোখের সামনে জ্বলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি আবারও থমকে গেল ওর। হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল অরু। মনে মনে ভাবলো, এটা আবার কি? কোনো বাঘ ভালুক নয় তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবো তো? ওই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো অরু। দৌড়াতে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিঁড়ে পিঠ অবধি নেমে এসেছে, তবুও থামলো না অরু। জীবন বাজি রেখে দৌড়াতে লাগলো যেদিকে দু চোখ যায় সেদিকে। এভাবে ছুটতে ছুটতে মাঝ পথে হঠাৎ করেই আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দুহাত চলে গেল চোখের ওপর। তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান লম্বা চুলগুলো উড়ে যেতে চাইছে যেন। এত বেশি তীব্র বাতাস আর শব্দতে মনে হচ্ছে শুধু চুল নয়, রোগা পাতলা গরনের অরুও বোধহয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায়। কিসের এত বাতাস আর শব্দ? সাগর পাড়ি কি ঘূর্ণিঝড় শুরু হলো, নাকি বোধগম্য হলো না অরুর? এতক্ষণ অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎ আলোর ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বাদে একটু রয়ে শয়ে চোখ দুটো খুলল অরু। আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধরনে প্রাণ চলে এলো ওর। হেলিকপ্টারের নিয়ন আলোতে অরু দেখল ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন। পরনে তার কালো হুডি, নিষ্প্রভ চোখ দুটো আহতদের মতো অরুর দিকেই নিবদ্ধ তার। চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণে অরু খেয়াল করলো ও দৌড়াতে দৌড়াতে সাগর পাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং কৃতিক, ওর সেভিয়ার। মানুষটা কৃতিক এটা বোধগম্য হতে দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠল অরু। অরু এতটা জোরে কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে কৃতিকের পেশি বহুল শরীরটাও কম্পিত হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে এক হাতে কৃতিকের হুডি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে অরু। বিপরীতে কৃতিক ঠু শব্দও করছে না, চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কারণ এই মুহূর্তে ওপরওয়ালার কাছে ওর চেয়ে কৃতজ্ঞ বোধ হয় আর কেউ নেই। ক্রন্দনরত অরু এখনও ওকে ইচ্ছা মতো কিল ঘুষি দিয়ে যাচ্ছে। কৃতিক তাতেও নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিল অরুর নরম তুলতুলে গালে, যেখানটায় ওর 5 আঙুলের ছাপ এখনও দৃশ্যমান। ইচ্ছে তো করছে আরও গভীরভাবে আদর করে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের হুডিটা খুলে সেটা তারা অরুর পুরো শরীর ঢেকে দিয়ে ওকে কোলে নিয়েই উঠে গেল চলন্ত হেলিকপ্টারে।
অরু এখনও কৃতিকের কলার ছাড়েনি, একইভাবে ধরে রেখেছে। ওর বোধহয় বিশ্বাস ছিল কৃতিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না, কিছুতেই যাবে না। পাহাড়ের চূড়ায় অবস্থিত দোচালা আলিশান ভিলার গা দাবিয়ে দেওয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম নামছে না দু চোখের পাতায়। অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারো নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকে। রুমের একপাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানালাটা হাট করে খোলা, সেথা থেকে পাতলা ফিনফিনে সফেদ পর্দা ছাপিয়ে হু হু করে বাসন্তী খেমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার, তবুও ঘুমকুমারীর দেখা নেই। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতেই দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালো কৃতিক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ, ঠোঁটের ভাজা সিগারেট ধরিয়ে মুখে বিড়বিড়ানো আওয়াজ স্পষ্ট। কি করব আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই। মাস ফিরেই তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই চাই। এইটুকু বলেই কৃতিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটা কাঠিন্য রূপ ধারণ করে। ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে। যেই মুহূর্তে মনটাকে আর বানাতে পারবো না, ঠিক সেই মুহূর্তে এসব বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা কিংবা এর চেয়েও আরো বড় কোনো বাধা, সব কিছুকে জাস্ট উপড়ে ফেলে দেবো আমি। মাইন্ড ইট অরোরা শেখ। সেদিন আমার কাছে কেঁদে কেটে লাভ হবে না। আমি এতটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয় কেড়ে নিই। এক মনে হাজারো কথা আওড়ে কাবার থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের ওপর পরে শার্টের হাতা দুটো ভাঁজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায় কৃতিক। গভীর অমাবস্যার রাত, মাথার ওপর আজ আর চাঁদদের দেখা নেই। ছোট বড় তারকাবাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসা আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ অরুর রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে, চোখ জোড়াও ঘুমাতে যাওয়ার জন্য নিষ্পিস করছে সেই কখন থেকে। কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাটা ছেঁড়া জায়গাগুলোতে মলম কে লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছেও অনেকটা কেটে গিয়েছে, সেখানটাতেই আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে আরও। আর খানিক বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশুতি আধার রাতে হাতটা বেড়ানো জোনাকি পোকা পরক করছে, যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার। অর যখন নিজেকেই নিজে সরিয়ে তোলার প্রচণ্ড মনোযোগী, ঠিক তখনই কোনো রূপ নক না করেই পাসওয়ার্ড টিপে ওর রুমের ভেতর প্রবেশ করে কৃতিক। এত রাতে আচমকা কারো উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে অরু। মাথা তুলে কৃতিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিজের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে, মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয়, সেটাও জানেন না? ম্যানারলেস লোক কোথাকার। তোর রুমে আবার আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্চি মেয়ে একটা, দেখি কোথায় লেগেছে। কথা বলতে বলতেই অরুর কাছে এগিয়ে যায় কৃতিক, হাত বাড়িয়ে দেয় অরুর ঘাড়ের কাছে। অরু দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলল, আপনার যে ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি অতটাও ছোট নই। নিজের গোপনীয় ক্ষতটা কৃতিককে দেখাতে অরু সংকোচ বোধ করছে বুঝতে পেরে কৃতিক হাঁটু গেড়ে অরুর মুখোমুখি হয়ে বসে, ওর এক পা তুলে নেয় নিজের অরুর ওপর। তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি? বিয়ের বয়স হয়েছে? কি? কৃতিক চোখ তুলে অরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো, বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি? কৃতিকের হঠাৎ করা ছোবলের মতো প্রশ্নে অরুর লজ্জায় চোখ বুঝে আসে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলে, ব্যথা পায়ে হাত কেন দিয়েছেন? আরো ব্যথা দেব বলে। কৃতিকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেল অরুর। অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা কৃতিকের থেকে ছাড়ানোর চেষ্টা করেও বলল, সত্যি আবার ব্যথা দেবেন? অরুর কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝংকার তুলে শব্দ করে হেসে উঠল কৃতিক। কৃতিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে অরুর অষ্টোদ্ধার।
চোখ দুটো হয়ে উঠেছে হাসির ডিমের মতো গোল গোল। ওকে সত্যি দেখছে নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না অরুকে সেই কখন থেকে হাঁ হয়ে থাকতে দেখে কৃতিক নিজের চিরাচরিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে, হা করে আছিস কেন? মাছি খাওয়ার শখ হয়েছে? কৃতিকের কথার পাছে অরু অবিশ্বাসের সুরে বলে ওঠে, আপনি হাসতেও পারেন? অরুর কথায় কোনোরূপ প্রতিক্রিয়া না করে কৃতিক হাত বাড়িয়ে বলে, ওই পা দেখি। অরু সামান্য উঁকি দিয়ে দেখলো ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এইড করে দিয়েছে কৃতিক। এরপর আরেকটা পাও নিজের অরুর ওপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, এই পায়ে নুপুর কোথায়? অরু ঠোঁট উল্টে অসহায় সুরে বলল, হারিয়ে ফেলেছি। এই নুপুরটা আমার খুব পছন্দের ছিল জানেন, তাই তো একটা হারিয়ে যাওয়ার পরেও আরেকটা খুলিনি। নূপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করে কৃতিক শুধালো, আচ্ছা উরু, সেদিন ক্যাথলিন তোকে রেগে মেগে কি এমন বলেছিল? প্রথমেই অরু একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার মতো চট করেই মিনমিনিয়ে ঠোঁট টিপে হেসে ওঠে ও। কি ব্যাপার, হাসছিস কেন? অরু হাসতে হাসতেই জবাব দেয়, হাসবো না? এলিসা আপুর কাজিন তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গজগজ করতে করতে আমাকে কত কথাই না শোনালো সেদিন। বলে কি না আমাকে যাতে আপনার ধারের কাছেও আর না দেখা যায়। আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন। কথাটুকু বলে আবারও অট্টহাসিতে ফেটে পড়ে অরু। হাসতে হাসতে বলে, উনি তো আর জানেন না আমি আপনার চিরাচরিত শত্রু। জানলে বোধহয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, এলিসা আপুর কাজিনের মাথায় নির্ঘাত সমস্যা আছে। কৃতিক নিজের হাতের কাঁচ থামিয়ে বলল, এমন কেন মনে হলো তোর? তো মনে হবে না আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলেছে আপুর কাজিন। আর মানুষ পেল না আমি আর আপনি, সাপ আর বেজি, না না দাঁড় কুমড়ো। কথা বলতে বলতে আবারও কুটকুটি হেসে ওঠে অরু। এতক্ষণ ধরে বসে বসে অরুর কথার বহর শুনে গেলেও ওর শেষ কথাটা বোধহয় পছন্দ হয়নি কৃতিকের। অরুর হাসি মুখের দিকে এক নজর বিভৎস চাহিনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করেই অরুর মনে হলো ওর কলিজাটা ধরে টান দিয়েছে কেউ। হঠাৎ করে এমন প্রচণ্ড ব্যথায় আঁতকে উঠে শব্দ করে চিৎকার দিয়ে উঠল অরু। কি করছেন? ব্যথা কেন দিচ্ছেন? কৃতিক ওর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে, আমি তোর নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজ রক্তরাঙা হয়ে ভিজে উঠেছে। অরু সেখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে রেখেছে। বন্ধ চোখ জোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত। কৃতিক তাতেও নজর না দিয়েই হনহন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতন পেছন ঘুরে মনে মনে আওড়ায়, তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে উরু। তুই আমার না হলে অন্য কারোর না। সন্ধ্যা হতে না হতে স্ফটিকের লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজে গানের ধিম ধিম আওয়াজ ভেসে আসছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করছে ক্যাডিলাক, মার্সিডিজের মতো নামি দামি গাড়ির বহর। পৃথিবীতে হাতে গোনা নামি দামি যে কয়েকটা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময় পৃথিবীর নামি দামি পোকার প্লেয়াররা জুয়ায় টাকা জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর বেড ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। এলিজাও তাদের মধ্যে একজন। সবার প্রিয় নাম্বার 13। এই নামেই সবাই ওকে চেনে। সবার ভালো মতোই জানা যে এই ক্লাব ওকে নিতে পারবে তারাই তরতর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে। কিন্তু এলিজা তো আর এইসবে জড়াবে না। আজকেই এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালোই ভালোই বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো। স্ফটিকের আলোতে জলজল করতে থাকা কিং ক্লাবের নেম প্লেটের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা চারজন। চারপাশের পরিবেশ এর সাথে তাল মিলিয়ে এলিজার বেশভূষাও চোখ ধাঁধানো আজ। ঝিকমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশেই স্যুট বুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে সায়র।
চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। দেখতে তাকে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে। সায়রের পাশেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জেকে। চারিদিকে উকিঝুঁকি দিয়ে সবটা পরখ করে অর্ণব এগিয়ে এসে বলল, গাইজ, সব ঠিকঠাক। অ্যালিসা, তুই শায়ারকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ কর। আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথে কাজ শুরু করব। মনে রাখিস, হাতে মাত্র 10 মিনিট সময়। আই রিপিট, মাত্র 10 মিনিট। এরপর আর এতগুলো সার্ভার একসাথে নিজের কন্ট্রোলে রাখতে পারবো না আমি। আর জেকে, তুই এখানেই ওয়েট কর। অ্যালিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে তুই অ্যালিসাকে নিয়ে চলে যাবি। ওর বাবাকে আমরা ম্যানেজ করব। কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল অর্ণব। নাও গো। 10 মিনিট প্রায় শেষ হতে চলল। কৃতিক সূক্ষ্ম নজরে কাচের দেয়ালের বেষ্টিত ক্লাবের দিকে তাকিয়ে আছে। এত দূর থেকে ভেতরের কোনো কিছুই ঠাহর করার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিভতে থাকা ঝিকিমিকি আলোর বহর হুট করেই পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরের মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন কৃতিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল। কিন্তু না, ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব। আশেপাশে এক নজর বুলিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালো, 10 মিনিট শেষ হতে চললো, ওরা কোথায়? কৃতিক ঠোঁট কামড়ে বলল, ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার। সায়র বা ভিতুর টিম, ওকে ভরসা নেই। কৃতিকের কথায় সায় জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছন থেকে কৃতিক আবারও ডেকে ওঠে ওকে। কৃতিকের ডাকে সাড়া দিতে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল। ওর দিকে একটা রিভলভার ছুড়ে দিয়ে কৃতিক বলল, ক্যাচ ইট। অর্ণব রিভলভারটা ক্যাচ করে। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ে হতবাক হয়ে কৃতিকের চোখের দিকে চাইল। নিজের কোমরের খাঁজে আরও একটা রিভলভার গুছতে গুছতে হালকা চোখ টিপে কৃতিক বলল, ফর সেফটি পারপাস। আফটার অল, ভেতরের সবার কাছেই এটা আছে। এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হলরুমটাতে প্রবেশ করে তখন চারিদিক নিস্তব্ধতায় ঘেরা। এত মানুষ, এত হই হট্টগোল, সব কেমন হাওয়ায় উবে গিয়েছে। বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকের টেবিল চেয়ারগুলো উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। অর্ণব আর কৃতিক ভ্রু কুঞ্চিত করে চোখাচোখি করলো। অর্ণব নিচু স্বরে বলল, হোয়াটস রং? সবাই কোথায় হাওয়া হয়ে গেল? যে যেখানে খুশি থাক। এলিসার বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। লোকটা চরম ধূর্ত। এই মুহূর্তে এলিসা আর সায়রকে সেফ রাখাটাই আমাদের মেইন টার্গেট। কৃতিকের কথায় অর্ণব হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাঁচের ক্যাসিনো সাজানো টেবিল ঝনঝন করে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হলরুমের লাইট জ্বলে ওঠে। ভেতরের রুম থেকে একে একে বেরিয়ে আসে সবাই। সায়র আর এলিজার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং এলিজার বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খুনখুনিয়ে কেঁদে ওঠে সায়র। অর্ণব ওর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে, মেয়েদের মতন কাঁদছিস কেন হাদারাম? তোকে বাঁচাতেই তো এলাম। কৃতিক এগিয়ে গিয়ে এলিসার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, আবারও নিজের মেয়ের সাথেই নোংরা চাল চাললেন মিস্টার ক্রিপিডক। কৃতিকের কথায় লোকটা কপট হেসে বলল, এত কথা ভাল লাগে না, চলো সহজে ডিলে আসি। তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও। ওকে ছাড়া আমার ক্যাসিনো বিজনেসটা একেবারে নড়বড়ে হয়ে আছে। লোকটার কথায় কৃতিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্য করে হাসল। অতঃপর ঘাড় কাত করে বলল, গেলে আমরা চারজনই যাব। প্রয়োজন পড়লে আপনাকে উপরে পাঠিয়ে যাব, কারণ আপনার মতো মানুষদের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই এলিসাকে টান দিয়ে ওর মাথায় রিভলভার ঠাকালো কৃতিক। কৃতিকের কাণ্ডে এবার অর্ণব কিছুটা ভরকে গিয়ে বলল, জেকে, কি করছিস? অর্ণবের কথায় কান না দিয়ে কৃতিক এলিসার বাবাকে বলে, এলিসার বাবা হেসে বলল, ভয় দেখাচ্ছ? কৃতিক তৎক্ষণাৎ সায়রের পা বরাবর একটা গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে সায়র। এলিসা, অর্ণব ওরাও ভয়ার্থ চোখে তাকিয়ে আছে কৃতিকের দিকে। নিজের বন্ধুকে এভাবে উইদাউট ওয়ার্নিং গুলি করাতে এলিসার বাবাও খানিকটা ভরকে গিয়েছে। মনে মনে ভাবছে, এ ছেলে যখন তখন এলিসানকে গুলি করে দেবে না, তার কোনো গ্যারান্টি নেই। চারিদিকে গুমট পরিবেশ বিরাজমান। কৃতিক এলিসাকে নিয়েই এক পা দুপা করে মেইন গেটের কাছে চলে এসেছে। সায়র এখনও বসে বসে কাঁদছে।
কৃতিক অর্ণবকে চোখ দিয়ে ইশারা করতেই অর্ণবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে এলিসার মাথায় গান পয়েন্ট করে রাখা এলিসার বাবা নড়তেও পারছে না, চড়তেও পারছে না। অর্ণব কাছে এগিয়ে আসতেই কৃতিক স্পষ্ট বাংলায় বলে, দরজার গুপ্ত মন্ত্র বদলে ফেলা অর্ণব। কৃতিকের কথার আগামাথা বুঝতে না পেরে অর্ণব ভ্রুকুচকে বলল, কি বদলে ফেলবো? গুপ্ত মন্ত্র, দরজার গুপ্ত মন্ত্র। অর্ণব বিরক্ত হয়ে বলল, আরে ভাই, গুপ্ত মন্ত্রটা আবার কি? কৃতিক দাঁত কটমটিয়ে বলল, ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর, তাহলে তো ওরা বুঝে যাবে, ছাগল। কৃতিকের কথায় অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে অর্ণবকে বুঝাতে গিয়ে এলিসার বাবাসহ সকলেই কৃতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে, তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে। সায়র এখনও পা ধরে বসে বসে কাঁদছে। ডান। অর্ণব শব্দটা উচ্চারণ করতে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা তিনজন। যাওয়ার আগে দরজা ঠেলে সায়রের উদ্দেশ্যে কৃতিক চেঁচিয়ে বলল, দ্রুত আয় গাধা, তোর পায়ে কিছু হয়নি, তাকিয়ে দেখ গুলিটা প্যান্টে লেগেছে। কৃতিকের কথা কানে পৌঁছাতেই সচকিত হয়ে তখনই তড়িতে বেগে দৌড়ে দরজার বাইরে চলে এলো সায়র, এবং আর 1 সেকেন্ড অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কৃতিক। যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে, তাই এলিজার বাবা সহ ক্লাবের সবাই কক্ষের মধ্যেই আটকা পড়ে গিয়েছে। বাইরে এসে এলিজাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে সায়রের হাত টেনে ওকে নিয়ে দৌড়াতে লাগলো কৃতিক। হঠাৎ এলিজাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে টুপ টুপ করে কয়েকটা চুমু খেয়ে নিল অর্ণব। এলিসা বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু বলবে তার ফুসরত না দিয়েই ওর হাত ধরে অর্ণব দৌড়াতে লাগলো স্বগতিতে। পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়াতে দৌড়াতে কৃতিক বলল, তাড়াতাড়ি চল, অরূপ ভিলাতে একা আছে। সায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই, অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো। কৃতিক অর্ণবের দিকে তাকিয়ে শুধালো, অর্ণব, কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? দৌড়াতে দৌড়াতেই অর্ণব মিনমিনিয়ে জবাব দিল। তাড়াহুড়োই মাথায় কিছু আসেনি, তাই এলিজার নাম দিয়ে এসেছে। অর্ণবের কথায় ওরা সবাই আহম্মক বনে গেল। কৃতিক দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, আগে বলবি না, জলদি দৌড়া। ক্লাবের নিচেই বাইক রাখা ছিল। একটা বাইক কৃতিক আর সায়র উঠে পড়ে, অন্যটাতে এলিজা আর অর্ণব রাইড করতে পারে না, তাই এলিজাই ওদের বাইকটা রাইড করছে। রাইড করে কিছু দূর যেতেই পুলিশে কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কামুক্ত। ব্যাপারটা বুঝে আসতেই বাইকে বসেই গুনগুনিয়ে গান ধরেছে সায়র। কৃতিক রাইড করতে করতেই বলল, কিরে, এমন একটা সময় তোর গানও মনে পড়ছে? একটু আগেই তো ভ্যা ভ্যা করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিলি। তা কাঁদবো না? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে গুলি ছুড়তে? তোর গায়ে তো আর লাগেনি, আমার নিশানার উপর আমার কনফিডেন্স আছে। কি করে শিখলি এত ভালো গান পয়েন্টিং? কৃতিক মৃদু হেসে বলল, মন্ত্রীর ছেলে বলে সেলফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখিয়েছিলেন। কৃতিকের কথায় সায়র ঠোঁট উল্টে মাথা নাড়ল। বাংলাদেশের কথা মনে পড়তে সব রেখে কৃতিকের মস্তিষ্কে হানা দেয় শুধুমাত্র অরুর কথা মাথায় আসতে কৃতিক বলে, সায়র, ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ার্ন করলাম। কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলে, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দেব তো। পসিবল না, ওরও একা আছে। এই বলে আবারও ফ্লাইওভারের টার্ন নিল কৃতিক। সামনে পেছনে চারিদিকে সব কিছু ঘোলাটে লাগছে। মাথাটা চলন্ত ফ্যানের ন্যায় ভন ভন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়ি ভুড়ি দলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থরথরে কাঁপছে। বাইক থেকে নেমে হেলে দুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র। তবুও এখনও হৃৎপিণ্ডটা কেমন ধুকপুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে কৃতিক। রুমে এসে মনে মনে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করছে সায়র। হাত পা ছাড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতে নিতে কটমট করে সায়র বলল, কোন অলক্ষণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখনো ঠাস করে গুলি মেরে দিচ্ছে, তো কখনো বাইকে চড়িয়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। সায়র কথাটা শেষ করতে পারল না। তৎক্ষণাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে কৃতিক দাঁতে দাঁত পিষে বলল, আমার অরু কই?
আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসলো সায়র, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোর সমস্যা কি জেকে? অরু হারিয়ে গেলেই তুই সবসময় আমাকে তেড়ে আসিস কেন ভাই? আমি কি তোর অরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেটে কৃতিকের চোখের সামনে ধরে বলল, দেখ, এই দেখ, কোথাও তোর অরু নেই। সায়রের ফাজলামো গায়ে না মেখে কৃতিক পুনরায় শুধালো, দেখেছিস কিনা সেটা বল। কৃতিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুষ্ক ঢোক গেলে এদিক ওদিক মাথা নাড়ল সায়র। কৃতিক সায়রকে ছেড়ে এলিজা ও অর্ণবের দরজায় গিয়ে সশব্দে করা নাড়ল। ওরাও মাত্রই রুমে প্রবেশ করেছিল। কৃতিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে এলিজা শুধালো, কি হয়েছে জেকে? এলিজার মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা। বাবার হাতেই মরতে মরতে কোনোভাবে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরে পুরে শান্ত স্বরে কৃতিক বলল, অরুকে অরুকে দেখেছিস এলিসা? এলিজা ভ্রু কুঞ্চিত করে বলল, কেন রুমে নেই? এত রাতে কোথায় যাবে? কোথাও নেই দেখেই তো তোদের জিজ্ঞেস করছি। ততক্ষণে অর্ণবও নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। সবটা শুনেও বলল, চল রিসেপশনে একবার জিজ্ঞেস করে দেখি, কোথাও বেরোলে তো ওখান থেকেই বেরিয়েছে। অর্ণবের কথা যুক্তিসঙ্গত মনে করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেদিকেই এগিয়ে গেল কৃতিক। ওরা চারজন রিসেপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগে বেরিয়েছে অরু। কোথায় বেরিয়েছে সেটা তারা জানে না। রিসেপশনিস্টের কথায় মাথায় রক্ত চড়ে গিয়েছে কৃতিকের। মনে মনে ঠিক করেই নিয়েছে আজ অরুকে পেলে ওর হাতের মার খেতে খেতে অরুর খবর আছে। অর্ণব সায়র এগিয়ে এসে বলল, এখন কি করবি? কৃতিক চোয়াল শক্ত করে বলল, ইডিয়েট একটা, আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেটার। আজ খুঁজে পেলে খবর আছে ওর। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কৃতিকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনের মনে। কেন এত উন্মাদনা? কিসেরই বা এত আসক্তি? প্রায় ঘন্টাখানেক সি বিচের মাথা ও মাথা হাতড়ে বেরিয়েছে কৃতিক। সেই সাথে সায়র অর্ণব অরুকে খুঁজেছে হন্যে হয়ে। রাত তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। চারিদিকের ঘুটঘুটে আধার ছাপিয়ে সাগরের তীরে আলোকিত হয়ে জ্বলছে সোডিয়ামের নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারে বারে। রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। কৃতিকের বিজয় অস্থির লাগছে, চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়েই ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। কৃতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই ও আর স্থির না থেকে হনহনিয়ে হাঁটা ধরলো অরুর পানে। অনেকটা দূরত্ব ঘুচে গিয়ে কৃতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি, ঠিক তখনই কৃতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল অরু। অন্তরাত্মা কেঁপে উঠল অজানা আতঙ্কে। মনে মনে ভাবল, আজ আমি শেষ, রিপা আরোরা শেখ। অরুর পেছনে আরও 2টা থাই মেয়ে ছিল, হাতে তাদের ঘুড়িয়াল লাটায়। কৃতিক তাদেরকে এক নজর পরখ করে অরুর কাছে এসে ওকে সজোরে চড় মারতে উদ্যত হয়েও থমকে যায়। উল্টে দুহাত দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজ বুকের মধ্যিখানে। এক্ষুনি গালে চড় হামলে পড়বে সেই ভয়ে চোখ মুখ খিচেই রেখেছিল অরু। কিন্তু কিছু সময় যেতেই শরীরে শিহরণ জাগানো সেই স্যান্ডালউড পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতেই ফিটফিট করে চোখ খুলল। আবারও একই ঘোর লাগানো অনুভূতি। কৃতিকের শরীরে শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতেই সহ্য করতে পারে না অরু। হাত পা কেমন অসাড় হয়ে আসে, কান গাল সব কিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে ওঠে ভেতরের সুপ্ত নারী সত্তাটা। অথচ কৃতিক ওকে নিজের বুকের মাঝে এমনভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে কৃতিকের শরীরের নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ে গিয়ে ঠেকছে। খানিকক্ষণের নীরবতা ভেঙে কৃতিক উদ্বিগ্ন স্বরে শুধালো, অরু, তোর বয়স কত? কোথায় গিয়েছিলি? কেন গিয়েছিল? কিভাবে গিয়েছিলি? কোনো রূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়ে মুখ উঁচিয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু। পরক্ষণেই ওর চোখ গেল কৃতিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরও 3 জোড়া চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়ালিটি শো দেখার মতো করে অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়ান কৃতিক চৌধুরীকে দেখছে। সবাইকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অরু মুখ কাঁচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, সবাই কি ভাবছে? আমি কিছু জিজ্ঞেস করেছি অরু। কৃতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরু বলল,
18 বছর 6 মাস 13 দিন। এবার ছাড়ুন। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে অরুর চোখ গেল কৃতিকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে কৃতিক। তা দেখে সঙ্গে সঙ্গে অরু বলে ওঠে, এই কি আপনার জুতো কোথায়? পেছন থেকে হাঁক পেরে আর জোড়া স্নিকার্স দেখে সায়র বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম কি না? অরু দ্রুত সায়রের সামনে গিয়ে মিনতির সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিলেন না বলে না বলে বেরিয়ে এসেছিলাম। আমি রিসেপশনিস্টকে বলে এসেছিলাম, উনি আমার ইংলিশ পুরোপুরি বুঝতে পারেনি বোধহয়। অরুজা, এরিসার সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়। এমনিতেই মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে, তাই কৃতিকের করা আদেশে আর নাকচ করতে পারেনি অরু। চুপচাপ চলে গিয়েছে এলিসার হাত ধরে। ওদিকে সায়র, অনবার, কৃতিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধহয় ওরা আর ঘুমাবে না।